নমস্কার খুলুমখা। আজকে সকালবেলার একটা ফেসবুক লাইভ থেকে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে যে ত্রিপুরাতে কি নতুন রাজনৈতিক সমীকরণ শুরু হতে চলেছে। ত্রিপুরা রাজ্যে কি এবার কংগ্রেস, সিপিএম আর ত্রিপুরা মথা একসাথে মিলে লোকসভা নির্বাচনের প্রস্তুতি নেয়ার উদ্যোগ নিতে চলেছে, নাকি এই ধরনের ইঙ্গিত দিয়ে বিজেপির ওপর চাপ প্রয়োগ করে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবির পক্ষে ইন্টারলকিউটর নিয়োগের যে কথা ছিল তার জন্য কেন্দ্র সরকারের এবং বিজেপির ওপর চাপ প্রয়োগ করার কৌশল নেওয়া হচ্ছে কিনা। এই যে এই প্রশ্নটা অত্যন্ত সমীচীন প্রশ্ন, অত্যন্ত লজিক্যাল প্রশ্ন। কারণ হলো আজকে সকালবেলাতেই একটা লাইভ দেখলাম যেটা ত্রিপুরা মথার পক্ষে তার সুপ্রিমো করেছেন, চেয়ারম্যান করেছেন, যিনি হতাশা প্রকাশ করেছেন যে তার সঙ্গে বারবার কথা বলার সত্ত্বেও, ত্রিপুরা মথা দলের নেতাদের সঙ্গে বারবার কথা বলা সত্ত্বেও, যেখানে কথা বলেছেন অমিত শাহের মতন লোক, যেখানে কথা বলেছেন হিমন্ত বিশ্ব শর্মার মতন লোক, যারা বিজেপিরও শীর্ষস্তরের নেতা এবং যারা সরকারিভাবেও বিভিন্ন পদে আছেন, কেউ মুখ্যমন্ত্রী, কেউ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তারা কথা দিয়েছিলেন ইন্টারলকিউটর নিয়োগ করার ব্যাপারে। বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা দিয়েছেন, কিন্তু তারপরেও সে কথা রাখেননি এবং যার ফলস্বরূপ ত্রিপুরা মথার চেয়ারম্যানের বিশ্বাসযোগ্যতা, তার কথার যে গুরুত্ব তা অনেকটাই যে কমে গেছে। সাধারণ মানুষের কাছে তাকে নিয়ে যে প্রশ্ন দেখা দিয়েছে, তার কথার বিশ্বাসযোগ্যতা নিয়ে যে হাসি ঠাট্টা করছে কেউ কেউ, সেটা বুঝতে পেরে আজকে সে ব্যাপারে হতাশা প্রকাশ করা হয়েছে সে ফেসবুক লাইভে, এবং বিজেপির বিরুদ্ধে লোকসভা নির্বাচনের কথা মনে করিয়ে দিয়ে সিপিএম এবং কংগ্রেসের সঙ্গে কথা বলারও ইঙ্গিত দেওয়া হয়েছে। বিরোধী ঐক্যর কথাও প্রকারান্তরে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং লোকসভা নির্বাচন এবং ধর্মপুর বিধানসভার উপনির্বাচন ইত্যাদি নির্বাচনগুলোতে সিপিএম, কংগ্রেস এবং ত্রিপুরা মথার ঐক্যবদ্ধ লড়াইয়ের ব্যাপারে উদ্যোগ নেয়ারও সম্ভাবনার কথা বলা হয়েছে। ঘুরিয়ে ফিরিয়ে বললেও অনেকগুলো কথা বলা হয়েছে, যেগুলো যদি সত্যি সত্যি সেইভাবে রূপায়িত হয় তাহলে ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে নতুন মেরুকরণের সম্ভাবনা দেখা দিতে পারে। আবার সেটা যদি এই রকম হয় যে এই সিপিএম কংগ্রেসের ভয় দেখিয়ে, বিরোধী ঐক্যের ভয় দেখিয়ে বিজেপিকে প্রেসারে রাখা, প্রেসার পলিটিক্সের আশ্রয় নেয়া এবং কেন্দ্র সরকারের কাছে বার্তা দেয়া যে দেখো, তুমি যদি আমার দাবি পূরণ না করো, তুমি যে যে কথা দিয়েছিল সেই কথাগুলো যদি তুমি না রাখো, তাহলে আমি কিন্তু তোমার যারা প্রতিপক্ষ দল রয়েছে, যারা তোমাকে হারাতে চায় লোকসভা নির্বাচনে, আমি কিন্তু তাদের সঙ্গে চলে যাব এবং সেই ক্ষেত্রে তোমার হয়তো লোকসান হবে। কারণ মনে করিয়ে দেওয়া হয়েছে যে গত বিধানসভা নির্বাচনে বিজেপি মেজরিটি পেলেও 61% মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে, অর্থাৎ মেজরিটি মানুষ, জনতা ত্রিপুরা রাজ্যে সরকারকে চায়নি, এটা মনে করিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ মনে করিয়ে দেওয়া হয়েছে যে যেহেতু 61% অর্থাৎ মেজরিটি সংখ্যার মানুষ বিজেপিকে ভোট না দিয়ে থাকে, তাহলে আগামী লোকসভা নির্বাচনে তার প্রতিফলন ঘটতে পারে যদি সব বিরোধী দলগুলো এক হয়ে যায়। সুতরাং তুমি বুঝো এবার তুমি কি করবে, তুমি আমাদের কথা শুনবে না শুনবে না। এই ধরনের একটা প্রেসার পলিটিক্সের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আজকের আমি লাইভটা শুনেছি প্রথম থেকে শেষ পর্যন্ত, তাতে কিন্তু মূল কথাগুলো এরকম। আবার হতাশাও প্রকাশ করা হয়েছে যে
অনেক লোক তীব্রামথা ছেড়ে বিজেপিতে চলে যাচ্ছেন বা চলে যেতে চাইছেন, এবং তাদের এই চলে যাওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হলো অর্থনৈতিক। এটাও বুঝিয়ে দেওয়া হয়েছে। তো তার মানে হলো বিজেপি সরকারের সঙ্গে থাকলে মানুষের অর্থনৈতিক লাভ হতে পারে, আর্থিকভাবে বেনিফিট হতে পারে। এইটা যে তীব্রামথা দলের অনেক গ্রাসরুট লেভেলের কর্মী এবং নেতা তারা অনুভব করছেন, এটা প্রকারান্তরে স্বীকার করে নেওয়া হয়েছে। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বার্তা ত্রিপুরা রাজ্যের রাজনীতির জন্য, এবং নিজের দলের দুর্বলতাগুলো আজকে ব্যাপকভাবে প্রকাশ করা হয়েছে। অনেকে নাকি ফোন করে বলছেন যে আর কত, অর্থাৎ এভাবে আর কত, অর্থাৎ লড়াই করতে করতে গিয়ে তীব্রামথা দলের কর্মীরা ক্লান্ত হয়ে গেছেন। তারা কি আর লড়াই করতে চাইছেন না? তারা কি এখন শাসন ক্ষমতার অংশ হয়ে ক্ষমতা ভাগাভাগি করতে চাইছেন? এই বার্তাগুলো কিন্তু আজকে ঘুরিয়ে ফিরিয়ে আজকের এই ফেসবুক লাইভে স্পষ্ট হয়ে উঠেছে যে ভেতরে একটা অস্থিরতা চলছে। অনেক লোক আছেন যারা আর পরিশ্রম করতে, আন্দোলন করতে, লড়াই সংগ্রাম করতে মানসিকভাবে খুব একটা প্রস্তুত নয়। তারা এবার একটু আরামে আয়েশে থাকতে চান, আর এই আরাম আয়েশের সম্ভাবনা মানে আরাম আয়েশ করার সুযোগটা বিজেপি দিতে পারে। যেহেতু বিজেপির কাছে সরকার আছে, বিজেপির কাছে টাকা পয়সা আছে, সবকিছু আছে বিজেপির কাছে, সুতরাং বিজেপি সেটা দিতে পারে। এই কারণে তাদের অনেকেই বিজেপিতে চলে যেতে চাইছেন। আর এইটা যদি সত্য হয়, যদি এইটা এইভাবে চলতে থাকে, তাহলে আগামী দিনে দলের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হবে। কারণ ইতিমধ্যেও ত্রিপুরা রাজ্যে তিপ্রাসা ভিত্তিক অনেকগুলো রাজনৈতিক দল হয়েছে, কেউ কিন্তু বেশি দিন তাদের বা দীর্ঘদিন তাদের রাজনৈতিক অস্তিত্ব বা দলীয় অস্তিত্ব টিকিয়ে রাখতে পারেনি। এক সময়ে ত্রিপুরা উপজাতি যুব সমিতি ছিল, সেই দল কংগ্রেসের সঙ্গে জোট করে শাসন ক্ষমতায় গেছিল, সেই দলেরও বিধায়ক মন্ত্রী হয়েছিলেন। কিন্তু এই দল আজকে মানে তার অস্তিত্বহীন। আইএনপিটি নামে দল হয়েছিল, সেই দলেও বিধায়ক হয়েছিল, মন্ত্রী হয়নি, কিন্তু বিধায়ক হয়েছিল, কিন্তু সেই দলও তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারেনি। আইপিএফটি দল হয়েছিল, সেই দল তার মন্ত্রী হয়েছিল, বিধায়ক হয়েছিল, শাসন ক্ষমতায় গেছিল। আজকেও সেই দলের একজন মাত্র আছে, টিম টিম করে জ্বলছে। ভোরবেলার প্রদীপ যেমন টিম টিম করে জ্বলে, সেই রকমভাবে আইপিএফটি এখন টিম টিম করে জ্বলছে। আইপিএফটির একমাত্র এমএলএ আছেন যিনি বিজেপির বিভিন্ন অনুষ্ঠানে যান, অর্থাৎ আগামী দিনে তিনি যে বিজেপিতে চলে যাবেন তার একটা বার্তা রয়েছে। সেই কার্যক্রমগুলোতে আইপিএফটি তেমন কোনো অ্যাক্টিভিটি এখন আর চোখে পড়ে না। মানুষ ধরেই নিচ্ছে যে আইপিএফটি আস্তে আস্তে বিজেপিতে বিলীন হয়ে যাবে। যদি তীব্রামথার কর্মীরাও, তীব্রামথার নেতারাও যদি ক্ষমতা কেন্দ্রিক হয়ে যান, যদি তারা পরিশ্রমের প্রতি অনীহা প্রকাশ করতে থাকেন, যদি তারা মনে করেন যে অনেক হয়েছে আর না, এখন একটু আরাম দরকার, এখন একটু বিশ্রাম দরকার, এখন একটু ক্ষমতার সঙ্গে থেকে সুখে থাকা দরকার, তাহলে তীব্রামথা দলেরও ইতিহাস হয়ে যাওয়া খুব একটা দূরে না। এটা আমার ব্যক্তিগত অভিমত না, এটা একটা বিশ্লেষণ মাত্র। আমি বারবার বলে দিচ্ছি, এটা আমার বিশ্লেষণ মাত্র, এটা কোনো আমার ব্যক্তিগত মতামত না। কিন্তু এই বার্তাগুলো আজকে কে দিয়েছে? এটা কিন্তু অন্য কোনো তীব্রামথার বিরোধী কোনো দল থেকে দেওয়া হয়নি, তীব্রামথাকে অপছন্দ করে এমন কোনো ব্যক্তি দেয়নি। একেবারে তীব্রামথার সুপ্রিম লিডার যিনি, তিনি দিয়েছেন, তিনি তার দলের দুর্বলতা প্রকাশ করেছেন। হ্যাঁ, ব্যক্তিগত আক্রমণ করার কথা নিয়ে তিনি দুঃখ প্রকাশ করেছেন। যারা যারা ব্যক্তিগত আক্রমণ করে বা কেউ যদি করে থাকে তাহলে এটা হয়তো সঠিক না। ব্যক্তিগত আক্রমণ কাউকে করা উচিত না, রাজনৈতিক বিষয়ে রাজনৈতিক আলোচনা সমালোচনায় হওয়া উচিত। কিন্তু যেহেতু একটা দল এবং সেই দলের এখন অনেকগুলো বিধায়ক রয়েছেন এবং এই দল সারা জাগিয়ে ত্রিপুরা রাজ্যের এডিসি দখল করেছিল, সারা জাগিয়ে বিধানসভায় প্রধান বিরোধী দলে পরিণত হয়েছিল,
সেই দলের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে রাজ্যবাসীর কৌতূহল থাকবে, রাজ্যবাসী জানতে চাইবে। এটা খুব স্বাভাবিক ব্যাপার, এতে কোনো আহত হওয়ার কিছু নাই। এটা একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এই বিষয়গুলোকে অ্যাড্রেস করা উচিত। কিন্তু এতদিন ধরে দেখা গেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যাপারে আইপিএফ তিপ্রামথা দলের কিন্তু তেমন কোনো বার্তা ছিল না। অনেক সময় গুরুত্বপূর্ণ সময়ে দল নিশ্চুপ থেকেছে। যখন ইন্টারলকিউটর নিয়োগের ব্যাপার এসেছে তখন এই পর্যন্ত একাধিকবার দলের তরফ থেকে বলা হয়েছে যে অত দিনের মধ্যে ইন্টারলকিউটর নিয়োগ হবে, অত তারিখ নিয়োগ হবে, অত তারিখ আগরতলাতে ইন্টারলকিউটর আসবেন এবং অত তারিখ তাদের সঙ্গে মিটিং হবে, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো কথা দলের তরফে বলা হয়েছে। না বিজেপির তরফে বলা হয়েছে, না রাজ্য সরকারের তরফে বলা হয়েছে, না কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছে। অর্থাৎ এখন যদি এ নিয়ে রাজ্যবাসী বা মিডিয়া বিজেপিকে প্রশ্ন করে, তাহলে বিজেপি এক কথায় উত্তর দিয়ে দিতে পারবে যে আমরা তো বলিনি এই ব্যাপারে। রাজ্য সরকারও বলে দিতে পারবে আমরা কি কখনো বলেছি এই কথা। কেন্দ্রীয় সরকারও প্রয়োজনে হয়তো বলবে না, কিন্তু চাইলে বলে দিতে পারবে খুব ইজিলি যে আমরা কি বলেছি এরকম কথা, আমরা তো বলিনি। বলেছে কে? বলেছে দলের তিপ্রামথার নেতা। তো যেহেতু তিপ্রামথার নেতারা বারবার এই কথাগুলো বলেছেন, তাহলে মানুষের সামনে দায়বদ্ধতা তাদেরই এসে যায়। এখন যখন এই কথাগুলো কোনোটাই মিলল না, তখন অন্য বিরোধী দলগুলোর সঙ্গে মিলে লোকসভা নির্বাচনে বিরোধী ঐক্যের সম্ভাবনার ইঙ্গিত দেয়া হচ্ছে এবং ধনপুর উপনির্বাচনে বিরোধী ঐক্যের ইঙ্গিত দেয়া হচ্ছে। এইটা কি আদতেই বিরোধী ঐক্যের কোনো সম্ভাবনার রাস্তা তৈরি হচ্ছে, না এটা বিজেপির সঙ্গে প্রেশার পলিটিক্স খেলা হতেই পারে। রাজনীতিতে এগুলি হয় খুব স্বাভাবিকভাবেই। রাজনীতিতে প্রেশার পলিটিক্স যে কোনো দলই করতে পারে, যখন যার যার মতন হয় এগুলি করে। সেই রকমই কিছু এই প্রশ্নগুলি কিন্তু রাজ্যবাসীর মধ্যে জাগছে এবং জাগবে। এবং দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে মথাকে কিন্তু এই প্রশ্নগুলোরও স্পষ্ট উত্তর দিতে হবে, কারণ এখন আর তারা মানে কি বলবো, জনগণের দ্বারা প্রত্যাখ্যাত কোনো রাজনৈতিক দল না, কিন্তু জনগণের দ্বারা নির্বাচিত হয়ে বিধানসভায় বিরোধী দলে পরিণত হওয়া একটা রাজনৈতিক দল। ফলে তাদের সম্বন্ধে মানুষের মধ্যে যেমন কৌতূহল থাকবে, আলোচনা হবে, তেমনি সমালোচনাও হবে, নিন্দাও হবে। সেগুলি সহ্য করার মতন ক্ষমতাও তাদের অর্জন করতে হবে। ব্যাপক সমালোচনাও হবে। সেই সমালোচনা সহ্য করা, নিন্দা, গালি গালাজ এগুলি সহ্য করার ক্ষমতা রাজনীতিতে থাকতে হয়। রাজনৈতিক নেতাদের যার যত গালি সহ্য করার ক্ষমতা কার বেশি থাকে, যে যার ক্যাপাসিটি যত বেশি, যার ডিগ্রি যত বেশি, রাজনৈতিক ডিগ্রি আর কি, রাজনৈতিক উচ্চতা, রাজনৈতিক গুরুত্ব, রাজনৈতিক মর্যাদাবোধ, আত্মমর্যাদাবোধ, ভারিক্কি যার যত বেশি থাকবে তার তত বেশি সহনশীলতা থাকবে। ফলে এই জিনিসগুলি এখন তিপ্রামথার কাছ থেকেও ত্রিপুরাবাসী দেখতে চাইবে, শুনতে চাইবে, বুঝতে চাইবে। আজকের লাইভে যে কথাগুলো তিপ্রামথার তরফে বোঝানো হয়েছে রাজ্যবাসীকে, সেই কথাগুলি কিন্তু অনেক ইঙ্গিতে বহ। এবং যেহেতু সর্বভারতীয় ক্ষেত্রে বিরোধী ঐক্যের কথা বলা হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দল পরস্পরের সঙ্গে মিলে বৈঠক করে বিজেপি বিরোধী ফ্রন্ট বানানোর সম্ভাবনার কথা বলছে, সেহেতু ত্রিপুরা রাজ্যেও এই ধরনের ইঙ্গিতের কথা বলা মানুষের কাছে কিন্তু নতুন বার্তা নিয়ে আসে। এই কারণে আগামী দিনে এগুলি নিয়েও প্রশ্ন উঠবে, অনেক প্রশ্ন উঠবে যে ধনপুরে কি তিপ্রামথা এবং কংগ্রেস সিপিএম মিলে যৌথ ক্যান্ডিডেট দেবে, যে একজন ক্যান্ডিডেট বাকি সব দল তাকে সমর্থন করবে, এরকম হবে?
নাকি এবং লোকসভা নির্বাচনেও কি সবগুলি বিরোধী দল মিলে একজন সিঙ্গেল ক্যান্ডিডেট দেওয়ার পরিকল্পনা করছে না করবে? এই প্রশ্নগুলো কিন্তু আগামী দিনে উঠে আসবে। আবার অন্য বিরোধী দলগুলো, কংগ্রেস সিপিএম এর মতন দলগুলো, তারাই বা তিপ্রামথার কথাতে কতটুকু বিশ্বাস করবে, আস্থা রাখবে, সেটাও একটা ব্যাপার। আবার বিজেপি বা এই প্রেশার পলিটিক্সের সামনে কতটুকু ঝুঁকে যাবে, কারণ বিজেপি এখন শক্তিশালী দল, কোনো সন্দেহ নেই। বিজেপির কাছে নিজের নিরঙ্কুশ গরিষ্ঠতা আছে এবং কেন্দ্রে যতক্ষণ বিজেপি শাসন ক্ষমতায় আছে, বিজেপির কাছে আর্থিক ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা সব দিক দিয়ে অনেক কিছু অনেক বেশি আছে। সুতরাং সেই অবস্থাতে বিজেপি কোনো দলের প্রেশার পলিটিক্সের সামনেই বা কতটুকু ঝুঁকবে, বা বিজেপি কি এটা মনে করবে যে তিপ্রামথাকে দরকার আগামী লোকসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্যে পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা আসনে আরেকবার জিততে হলে তিপ্রামথার বা অন্য কোনো দলের সহযোগিতা দরকার বলে কি বিজেপি মনে করবে? বিজেপি যদি এটা মনে করে যে হ্যাঁ বিজেপির একার পক্ষে এই নির্বাচনগুলোতে জিতে আসা কঠিন এবং বিরোধীরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে বিজেপির পক্ষে এই দুটো সিট ধরে রাখা কঠিন হবে, তাহলে একমাত্র বিজেপি অন্য কোনো দলের যার মিনিমাম হলেও যার ভোট ব্যাংক আছে তার প্রেশার পলিটিক্সের সামনে হয়তো ঝুঁকতে পারে। এগুলি কিন্তু অনেক যদি কিন্তুর ওপর নির্ভর করবে। এখন দেখা যাক, সবার কৌতূহল অবশ্যই থাকবে এখন তিপ্রামথা এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে দেয়, এবং আগামী দিনে এই তিপ্রামথা যার ভেতরে বিজেপি মুখী হওয়ার প্রবণতার কথা যে তিপ্রামথার নেতা নিজেই স্বীকার করে নিয়েছেন, সেই তিপ্রামথা বিজেপির বিরুদ্ধে বেশি লড়াই করতে গেলে তার দলটাকে কতক্ষণ ঐক্যবদ্ধ রাখতে পারেন, ধরে রাখতে পারেন, দলের সব নেতা এবং কর্মীদেরকে আবার আগের মতন ঐক্যবদ্ধ এবং উদ্বুদ্ধ করতে পারেন, সেই প্রশ্নগুলো কিন্তু মানুষের মনের মধ্যে থাকবে এবং কৌতূহলও থাকবে, দেখার বিষয়ও থাকবে। যাই হোক, ভালো থাকবেন সবাই, অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা আমার ফেসবুকে এখনো ফলো করেননি তারা ফলো করে নেবেন। ভালো থাকবেন সবাই, খুলুম খা, নমস্কার।